আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীর ঢাকার মিরপুরে ৮ বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আজ এই রায় দেন। দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণার সময় রামিসার বাবা মা এজলাসে উপস্থিত ছিলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ শেষে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেছিল আসামিরা। সেই ধর্ষণ ও হত্যার ঘটনা দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। এমন প্রেক্ষাপটে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় সরকার প্রধান। ভয়াবহ এ ঘটনার ১৯ দিন পর মাত্র ৪ কার্যদিবসে বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণা উপলক্ষে রোববার সকালে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে আনা হয়। বেলা ১১টার পর রায় ঘোষণা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ট্রাইব্যুনাল। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ অর্থদণ্ডও দেওয়া হয়। ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুন উভয়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই ঘটনায় আসামিদের অনুকম্পার কোনো সুযোগ নেই। অপরাধীদের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। দ্রুত তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়ার যে পদক্ষেপ, সেই পদক্ষেপের মাধ্যমে আজকে যে রায় দেয়া হলো, এই রায়টি আমাদের রাষ্ট্রের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষার করার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আদালত বলেছেন সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। রায়ের বিরুদ্ধে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে ২ আসামিকে কারাগারে পাঠায় আদালত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের শাস্তি দিয়েছে বিচারিক আদালত। এখন এই মামলাটি যেন হাইকোর্ট এবং আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তি হয়ে এই রায় কার্যকর করা হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগীর স্বজন এবং সাধারণ মানুষের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। আগামী ১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারেরও প্রথম বাজেট। আজ বেলা ৩টায় অধিবেশন শুরু হবে। অধিবেশন কতদিন চলবে তা আজই অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। জানা গেছে বাজেটের সম্ভাব্য আকার ৮,৮৩,০০০ কোটি টাকা থেকে ৯,৩০,০০০ কোটি টাকার মধ্যে থাকবে। একই সঙ্গে কর জাল সম্প্রসারণ, কর প্রশাসনের আধুনিকায়ন এবং রাজস্ব আহরণ বৃদ্ধির উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদেক, কার্য উপদেষ্টা কমিটির বৈঠক কি শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন, আর কি তথ্য আপনার কাছে রয়েছে সম্পর্কিত জানতে চাই। কারণ আপনি জানেন যে কিছুক্ষণ আগে কার্য উপদেষ্টা কমিটির যে বৈঠক সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি অর্থমন্ত্রীর সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের মাধ্যমে সে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকটি হবে, যেখানে আসলে নীতি নির্ধারণে বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে। একই সাথে আগামী বাজেট কতদিন পর্যন্ত চলবে, বিশেষ করে আপনি বলছিলেন যে ১১ তারিখ পর্যন্ত যে উপস্থাপনা করা হবে ১১ই জুন, সেই ১১ই জুনের পরে এটি আসলে সমাপ্ত করা হবে। এই বিষয়টি একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি বলছিলেন যে প্রায়
গতবারের তুলনায় 18% বৃদ্ধি পেয়ে এবার 9,38,000 কোটি টাকার যেটি সম্ভাব্য বাজেট ধরা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে যে মুদ্রাস্ফীতির উচ্চলম্ফ, একই সাথে আগামী বাজেটকে যদি অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট বলা হয়, জিডিপির প্রবৃদ্ধির বাজেট বলা হয়, তার সাথে ঘাটতির বাজেটে বলা হবে। কারণ এখানে কিন্তু বেশ 2,83,000 কোটি টাকার একটি বড় ঘাটতি রয়েছে, যেটি মেটানোর জন্য আসলে ব্যাংক খাত এবং বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে বর্তমান সরকারকে। একই সাথে তাদের কাছে যে বড় চ্যালেঞ্জ বলে অর্থনীতিবিদরা মনে করছেন যে এই বাজেটটাকে বাস্তবায়ন করা, একই সাথে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ, সেটি তারা প্রতিবারেই কিন্তু আমরা খুব বেশি দেখি না। সেটি যদি এবার তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী অন্তত 60 থেকে 70% পর্যন্ত তারা সেটি আদায় করতে পারেন, সেটিও কিন্তু বড় ধরনের অর্জন বলে বলা হবে। তবে এবার ঘাটতি বাজেটের সাথে সাথে বেশ কিছু জায়গায় প্রণোদনা রাখা হয়েছে। তার মধ্যে খাদ্যে কিন্তু বড় ধরনের প্রণোদনা রাখা হয়েছে 9,600 কোটি টাকা, বিদ্যুতে 37,000 কোটি টাকা এবং অন্যান্য খাতে 25,000 কোটি টাকা ভর্তুকির একটি বরাদ্দ রাখা হয়েছে। কিছুক্ষণ পরে এখানে যে বিদ্যুৎ সহ যে জ্বালানি বিষয়গুলো রয়েছে সেই সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে আগামীতে যেন জ্বালানি নিয়ে কোনো ধরনের যে অনিশ্চয়তা, সেগুলো মেটাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটিকে গুরুত্ব দিয়ে ধরা হবে, যেটি আজকে কার্যপ্রণালী বিধির মধ্যে রয়েছে। তো শাওন, এ ছিল সর্বশেষ অবস্থা। 3টায় আসলে মূল অধিবেশনটি শুরু হবে, আজকের বাজেট অধিবেশনটি। জানছিলাম সংসদের বাজেট অধিবেশন সম্পর্কে বিস্তারিত। বিএনপি সরকারের 100 দিন একদিকে আশা জাগানিয়া ও সম্ভাবনাময়, অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সকালে রাজধানী ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 97টি অধ্যাদেশ আইনে পরিণত করার উদ্যোগ প্রশংসাযোগ্য। তবে দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্যান্য গুরুত্বপূর্ণ আইনসমূহ রহিত করা কার্যত ক্ষমতাসীন সরকারের মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পেছনে হাঁটার ইঙ্গিত দেয়। তাছাড়া সরকার গঠনের 100 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গঠনের জন্য দৃশ্যমান উদ্যোগ না নেওয়া উদ্বেগজনক বলে মনে করে টিআইবি। অন্তর্বর্তী সরকার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, দুর্নীতি দমন জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন দুইটাকে স্থবির করে রাখা, সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থবিরতার অবস্থা, যেটি কোনো অবস্থায় সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছে তাদের 31 দফা, তাদের নির্বাচনী ইশতেহার, জুলাই সনদের প্রতি, যেটি সরকার প্রধান সহ উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। টিআইবি জানায়, সরকারের শীর্ষ পর্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণে ঘোষণা দেওয়া হলেও ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পূর্বের মতো দখল বাণিজ্যের সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, স্থানীয় সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ও গোষ্ঠী বিবেচনায় নিয়োগ এবং পদায়ন অব্যাহত, যা বিএনপি নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী বলে মনে করে টিআইবি। সরকার গঠনের পর বেশ কিছু নিয়োগ এমনভাবে হয়েছে যেটি আসলে দলীয়করণ, সম্পূর্ণ পরিষ্কারভাবে দলীয়করণের একটা আগের চর্চারই প্রতিফলন, যেটি প্রত্যাশিত ছিল না। অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বা যাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা আসবে, কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কি আসলে দল নিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন কিনা, এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্র সংস্কার, বিশেষ করে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার প্রত্যাশা পূরণের পথে প্রাতিষ্ঠানিক, আইনি, নীতিগত ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার অন্যতম ক্ষেত্র আমলাতান্ত্রিক ঝুঁকি নিরসনের সক্ষমতার ঘাটতি উদ্বেগজনক বলেও মনে করে টিআইবি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সবশেষ 24 ঘন্টায় লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত দিয়ে ফের 25 জনকে পুশ ইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় ভেস্তে যায় সেই প্রচেষ্টাও। এদিকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট।
প্রতিদিনই দুই দেশের কাঁটাতারের মাঝের শূন্যরেখায় শিশু, নারী ও পুরুষদের ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অস্ত্রের মুখে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাদের, কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হচ্ছে প্রতিনিয়ত। বিজিবির তথ্য বলছে, সবশেষ 24 ঘন্টায় ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্ত দিয়ে 4 শিশু, 4 নারী ও 3 পুরুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। 11 জন ব্যক্তিকে ভারত অবৈধভাবে আমাদের বাংলাদেশের সীমান্তে পুশিং করার চেষ্টা করে। এ সময় আমাদের তৎপর বিজিবি দল স্থানীয় জনসাধারণের সহায়তায় আমরা তাদেরকে ভারতের অভ্যন্তরে প্রতিহত করতে সমর্থ হই এবং তাদেরকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করি। রবিবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও 14 জনকে পুশিনের ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। রাত জেগে বিজিবি ও গ্রামবাসীদের সতর্ক পাহারায় পুশিনের জন্য নিয়ে আসা একদল মানুষসহ পিছু হটে প্রতিবেশী দেশের বাহিনী। এদিকে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর কাজে সীমান্তবর্তী এলাকায় জনগণকে সম্পৃক্ত করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং ও পথসভা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ এবং পুশিং যাতে না হতে পারে সেই ব্যাপারে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ইসলামী ব্যাংক নিয়ে সরকারের ফ্যাসিবাদী আচরণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন ব্যাংকটির গ্রাহকরা। সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যানের অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। আবারও নতুন করে ব্যাংক থেকে টাকা লুটপাটের জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেওয়া হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন সংক্ষুব্ধ গ্রাহকরা। জীবাশ্ম জ্বালানির পুরনো চুক্তি নবায়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময় আসছে বাজেটে সবুজ রাজস্ব আদায়ে গুরুত্ব দিতে পরামর্শ দেন তিনি। দুপুরে ধানমন্ডি সিপিডি কার্যালয়ে আসছে বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে রাজস্ব কাঠামোর সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জ্বালানির ক্ষেত্রে গ্রিডকে সহজলভ্য করতে হবে। গ্রিড সিস্টেমকে আপডেট করতে এখন থেকেই উদ্যোগ নেওয়া প্রয়োজন। কৃষির ক্ষেত্রে সৌর বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি। জ্বালানি আমদানিতে বৈষম্যের অভিযোগ করে বলেন, এলএনজি আমদানিতে কম ভ্যাট নেওয়া হচ্ছে, অথচ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাটের চাপ বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। এছাড়াও জ্বালানি খাতে বিশৃঙ্খলা বন্ধ করারও আহ্বান জানান তিনি। জ্বালানি ক্রয়ের ক্ষেত্রেও সরকারকে আরও সচেতন হবার পরামর্শ দেয় সিপিডি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।